নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদের প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করি। আজ যিনি আমাদের অতিথি, তাকে সাধারণত ক্যামেরার সামনে বা ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। আজ আমাদের অতিথি রাজ্যের বনমন্ত্রী বীর বাহা হাঁসদা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। নমস্কার। রাজ্যের বনমন্ত্রী বীর বাহা হাঁসদা, বনমন্ত্রী হিসেবে কাজ কতটা চ্যালেঞ্জিং, নাকি অনেক কিছু সামলে উঠতে পেরেছেন? হ্যাঁ, দেখুন, আমার নামটা হচ্ছে বীর বাহা, জঙ্গলের ফুল। তো জঙ্গলের ফুল, ছোটবেলা থেকে জঙ্গলে বড় হওয়া, সব কিছু জঙ্গলের মাঝখানে যেহেতু, তাই অবশ্যই অনেক কিছু শেখার মতো একটা জায়গা পেয়েছি আমি। প্রথমবার এমএলএ হয়ে প্রথমবার মন্ত্রী হয়েছি, যেটা আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি এই জায়গাটা পৌঁছতে পারবো। কিন্তু হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ পাওয়ার পর, দায়িত্ব পাওয়ার পর একজন কর্মচারী হিসেবেই আমি কাজ করি। 24 ঘন্টা আমার সাথে যারা সহকর্মী, তাদের সাথে যোগাযোগ রেখে, এবং আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি এই দায়িত্ব পাওয়ার পর থেকে ফিল্ডে গিয়ে প্রচণ্ড পরিমাণে কাজ করেছি। প্রত্যেকটা মানুষের সাথে, আমার যারা সহকর্মী গ্রাউন্ডে যারা কাজ করে, তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি, বুঝেছি, যার ফলে আমার কাজ করতে সুবিধা হয়েছে অনেক। অবশ্যই এত বড় দপ্তর একটা চালাতে গিয়ে প্রথম তো একটু হোঁচট খাচ্ছিলাম, কিন্তু এখন অনেকটা, আমার মনে হয় অনেকটা সামলে নিতে পেরেছি এবং কাজটা ঠিকঠাক করতে পারছি। আমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে একটুখানি ভুল হয়েছে আসলে। উনি যখন নামটা বলার সঙ্গে সঙ্গে মানেটা বলে দিলেন জঙ্গলের ফুল, আমার বলা উচিত ছিল শুরুতেই যে অভিনেত্রী বীর বাহা হাঁসদা, এটাও আমার বোধহয় বলা উচিত ছিল। আমরা সে প্রসঙ্গে অবশ্যই করে আলোচনায় আসবো। যেহেতু বন বিভাগের কথা হচ্ছে, আমাদের পরতে প্রশ্ন থাকবে। বন দফতরের উন্নয়নের জন্য এই মুহূর্তে আপনার চিন্তা কোথায় কোথায় রয়েছে? হ্যাঁ, দেখুন, বন দপ্তর এমন একটা দপ্তর যেখানে আমাকে জঙ্গলের পশু পাখি থেকে আরম্ভ করে গাছপালা, তার সাথে সাথে জঙ্গলের আশেপাশে থাকা মানুষজন, এত কিছুকে ভালো রাখার একটা জায়গা আমাদের। তো সেইখানে আমাদের স্টাফের সংখ্যা কিছুটা কমও আছে। তারপরেও যেভাবে আমাদের স্টাফেরা কাজ করে, যেরকম চ্যালেঞ্জিং একটা জায়গায় কাজ করে, তাতে প্রত্যেকটা দিন আমরা চাই দপ্তরটাকে যাতে ভালোভাবে, কারণ বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং আমার কাছে পার্সোনালি নিজেরা ফোন করে জানাতে চায় যে কোথাও গাছ কাটা হচ্ছে কিংবা কোথাও কিছু চুরি। এখন তো গাছ কাটার প্রবণতা অনেকটাই আমরা কমিয়ে ফেলতে পেরেছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা শূন্যতে নিয়ে যেতে পারবো। কিন্তু প্রত্যেক দিনের যে সিচুয়েশন, সবথেকে বেশি চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়তে হয় আমাকে, যে জঙ্গল থেকে যখন হাতি বেরিয়ে যায়, বিশেষ করে ঝাড়গ্রাম এরিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এগুলোতে। তো সেইখানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ মারা গেছে। কখনো কখনো ভিডিওতে আমি দেখি যে একটা হাতির পেছনে হাজার হাজার মানুষ ছোটাছুটি করছে। এই জায়গাটাতে একটু সমস্যা হয়, কিন্তু আমার দপ্তরে যারা কর্মীরা আছে, সহকর্মী যারা আছে, তারা খুব সুন্দর সামলে নেন। এবং ভালো জিনিস একটা, যে তারা মানে আমার সাথে, এমন নয় যে আমি মিনিস্টার, আমি তাদের সাথে কথা বলবো না। তারা ফিল্ডে থেকেও আমার সাথে যোগাযোগ করেন এবং তারা সবসময় খবরাখবর দেন, এবং প্রশাসনের তরফ থেকেও আমরা কিছু সহযোগিতা পাই। কিন্তু আমার যেটা বলার, আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে আমরা যদি জঙ্গলের জন্তু জানোয়ারকে বিরক্ত না করি, তারাও কিন্তু আমাদেরকে বিরক্ত করবে না। কিন্তু মানুষের নেচার একটা হয়ে গেছে, কেউ সেলফি তোলার জন্য হাতির কাছে চলে যাওয়া, জঙ্গলে প্রবেশ করা, এই জিনিসগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আমার মনে হয় জঙ্গলও ঠিক থাকবে, মানুষও ঠিক থাকবে এবং পরিবেশটা ঠিকঠাক থাকবে। তো আমরা সেই চেষ্টাই করছি এবং ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সেভাবে প্রচারও করছি প্রচুর পরিমাণে। অনেক ক্ষেত্রে আমরা সফল হচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা সফল হচ্ছি না, কিন্তু আমার বিশ্বাস আগামী দিন আমরা এভাবেই কাজ করলে আগামী দিন সাফল্য পাবো। যেহেতু বনমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, যার মধ্যে আপনি বললেন যে গাছ কাটার এই যে প্রবণতা, এটা আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে বা বন্ধ হয়েছে, কিন্তু তবু তো গাছ কাটা চলছে। আইন এক্ষেত্রে কি রয়েছে? শহর হোক বা গ্রাম, আইন তো সকলের জন্য একই থাকবে। এই গাছ কাটার প্রবণতা আটকানোর জন্য আইন কি? হ্যাঁ, দেখুন, আমরা জঙ্গলের ভেতরে যদি কেউ গাছ কাটে এবং আমরা সেটা যদি ধরতে পারি, তো আমরা আইনত তাদের ওপর ব্যবস্থা নিতে পারি। কিন্তু যদি গ্রামে বলুন কিংবা শহরে গাছ কাটছে, সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে কেউ কমপ্লেন করে, তবেই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। অবশ্যই বন দপ্তরের তরফ থেকে এখন আমরা লিগ্যালি অ্যাকশন নিতে শুরু করেছি, যার জন্য প্রবণতা কিন্তু কমছে।
এবং প্রত্যেক দিন যে হারে আমার কাছে বিভিন্ন মানুষজন লেটার লিখছেন, মেল করছেন, তার ফলে আমার মনে হয় মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন এবং আগামী দিন একদমই শূন্যতে আমরা যাব, কারণ গাছের উপকারিতাটা আমরা সবাই বুঝতে পেরেছি। যার জন্য দেখবেন রিসেন্টলি যেটা গত বছর থেকে আমি লক্ষ্য করেছি যে বন দপ্তরের চারা নেওয়ার যে প্রবণতাটা আগের থেকে অনেকটা বেড়েছে এবং মানুষ চাইছে গাছ লাগাতে, এবং গাছ তারা লাগাচ্ছে কিনা কিংবা রক্ষণাবেক্ষণ করছে কিনা, সেটা বাঁচাতে পারছে কিনা, সেই দিকটাও কিন্তু আমরা নজর রাখছি। যার ফলে মানুষের একটা ভালোবাসার জায়গা তো আমরা পাচ্ছি যে হ্যাঁ ডিপার্টমেন্ট একটু কাজ করছে। এবং শহরের মধ্যেও আমরা এবছরেও বিভিন্ন যে ফ্ল্যাট কালচার হয়ে গেছে, আমাদের ফ্ল্যাটে বিনা পয়সায় আমরা কিন্তু গাছের চারা দিয়েছি এবং তাদেরকে মাঝে মাঝে আমাদের অফিসারেরা গিয়ে ভিজিট করেন যে গাছগুলো বাঁচছে কিনা। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষ সচেতন হতে হবে। দেখুন, একটা দপ্তর কখনো সব কিছু বন্ধ করে দিতে পারে না যদি মানুষ সচেতন না হয়। প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, কারণ পরিবেশটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলের। মন্ত্রী হিসেবে তো বটেই, ঝাড়গ্রামের বিধায়ক আপনি। ঝাড়গ্রামে কর্মসূচি এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে যেটা নেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, আপনি নিশ্চয়ই জানেন। আপনি গিয়ে উপস্থিত হয়েছিলেন যখন হঠাৎ আপনি খুব বিক্ষোভের মুখে পড়েছিলেন। কেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল? একদমই দেখুন, যারা খবরটা বানিয়েছে তারা বিজনেসের জন্য বানিয়েছে। আমি ওইখানে গেছি, আমার সাথে শান্তভাবে কথা বলা হয়েছে, কোনো বিক্ষোভ দেখানো হয়নি। এবং আমি বেরিয়ে আসার পর যে নিউজ চ্যানেল থেকে নিউজ করা হয়েছে তারা কিন্তু পরে গেছেন এবং যাকে দিয়ে বলানো হয়েছে তিনি অন্য একটা দলের একজন লিডার, তাকে দিয়ে পরে বলানো হয়েছে। আর ওইখানে ওই বুথটাতেই ওই মোড়টাতেই আমি কিন্তু আমার 2-3টে কর্মসূচি করেছি এবং আমার ওই এলাকার যিনি প্রধান তার বাড়িও ওইখানে। তো ওনার কাছে আমি 2-3 বার গেছি, ওনার ফ্যামিলির একজন মারা গেছেন, তখনও দেখা করতে গেছে। কিন্তু খারাপ এখানেই লাগে যে দেখুন, সমাজ মাধ্যম সঠিক তথ্যটাই মানুষের পাশে, মানুষের সামনে তুলে ধরার সমাজ মাধ্যমের কাজ। কিন্তু সেদিন যেটা বিক্ষোভ দেখানো যে নাটকীয় একটা খবর দেখানো হয়েছে সেটা কিন্তু মিথ্যে ছিল। একটাও বিক্ষোভে দেখানোর কোনো ভিডিও তারা কিন্তু দেখাতে পারেননি, কিংবা নিউজের একটা মেন হচ্ছে যে অভিযোগ করছে এবং যার বিরুদ্ধে হচ্ছে দুজনকে দেখাতে হয়, কিন্তু ওইখানে যে অভিযোগ করেছে তাকেই দেখানো হলো, যার বিরুদ্ধে হলো তাকে দেখানো হলো না, তার কোনো কথা বলার জায়গাও ছিল না। তো পরিকল্পনা মাফিক একটা নিউজ বানানো হয়েছিল, সেই রকম কোনো বিক্ষোভের মানে কথাই আসেনি সেখানে। ঝাড়গ্রাম হাসপাতালে মাংসের টুকরো নিয়ে আপনি নিজেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি দিয়েছিলেন। আপনি মানে প্রতিবাদের জায়গা থাকতেই পারে, কিন্তু রাজ্যের মন্ত্রী হিসেবে এরকম একটা প্রতিবাদ করা মানে এটা কোথাও প্রশ্ন তৈরি করছে না? বিরোধীদের হাতে হাতিয়ার চলে গেল না? দেখুন, একজন মানুষ হিসেবে আমি করেছি। অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন 24 ঘন্টা, আমি নিজে সাক্ষী, উনি কাজ করছেন। কিন্তু সব জায়গায় নজর দেওয়া, তো উনি তো একটা মানুষ, সব জায়গায় নজর দিতে পারেন না। তো কোনো না কোনো জায়গায় কারো একটা গাফিলতির জন্য কিছু হচ্ছে, সেটা তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আর আমি সেই জায়গা থেকে, এবং ঝাড়গ্রামের যেহেতু আমি মেয়ে, আমার বাড়ির লোকজন যদি ওই ধরনের খাবার খায় আমি প্রতিবাদ করব এবং সেইভাবেই প্রতিবাদটা আমি করেছি, যাতে মানে কিছু কিছু অফিসারের জন্য কিংবা কিছু কিছু যারা কর্মচারী তাদের জন্য যদি এইভাবে কাজকর্ম হয় তো সেটা তুলে ধরার দায়িত্ব আমাদের। এমন নয় যে অন্যায়টা হচ্ছে আমরা তুলে ধরবো না, এরকম কিন্তু হওয়া উচিত নয়। আমার মনে হয়েছে, আমি হাসপাতালে মাঝে মাঝে ভিজিট করতে যাই, সামনে পেয়েছি, আমি সেটা প্রকাশ্যে এনেছি। এখন কি পরিস্থিতি সেখানকার স্বাভাবিক আপনার এই বিষয়টি তুলে ধরার পর? হ্যাঁ, অনেকটাই স্বাভাবিক। কিন্তু আবারও বলি, মুখ্যমন্ত্রী কাজ করছেন 24 ঘন্টা, কিন্তু আমরা যারা তার কর্মচারী সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেই দেখার দায়িত্বটা কিন্তু আমাদের। সেই একটা মানুষের উপর ডিপেন্ড করে আমরা চলতে পারি না, তাদেরও মানে তার আশেপাশের যে মানুষজন, আমরা যদি সঠিকভাবে কাজকর্ম করি তাহলে আমার মনে হয় সব দিকটা ঠিকঠাক থাকবে। যেহেতু ঝাড়গ্রাম হাসপাতালের প্রসঙ্গই এলো, ঝাড়গ্রাম হাসপাতালে আরও একটি ছবি আমরা দেখেছিলাম বা খবর সামনে এসেছিল, আপনি নিজেই ধর্ণা শুরু করে দিয়েছিলেন। আপনি মন্ত্রী, আপনি ধর্ণা করছেন, মেলানো যাচ্ছে না তো? না, অবশ্যই। দেখুন, আমি সেখানে একজন গ্রাম থেকে আগত একজন পেশেন্টকে অ্যাডমিট করতে নিয়ে গেছিলাম এবং আমাকে যিনি ডক্টর ছিলেন তিনি আমাকে হয়তো চিনতেন না। তো আমি পেশেন্টের বাড়ির লোকের পাশেই দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে মানে ওনাদের সাথে, গ্রাম থেকে আসা একটা মানুষের সাথে খুব বাজেভাবে ব্যবহার করা হয়,
যেটা আমার মনে হয়েছিল খারাপ, কারণ সে নোংরা জামা পরেছিল। সে যখন ডাক্তারের সামনে গেছে, ডাক্তার বলেছে দূরের থেকে দাঁড়িয়ে কথা বলো। তো আমার মনে হয়েছিল এটা ঠিক নয়, যার জন্য আমার এবং ডাক্তারের সাথে আমি কথা বলি, ডাক্তার আমার সাথেও খারাপ ব্যবহার একটা করেন, যার ফলে আমি বসেছিলাম। এবং এটা এখনকার নয়, কিছু মানুষের নেচার এটা, যে খারাপ একটা নোংরা কাপড় পরলে তাকে তিরস্কার করতে হবে, তাকে বাজেভাবে তার সাথে ব্যবহার করতে হবে। মানুষ হিসেবে সেটা মেনে নিতে পারিনি। মন্ত্রী আমি পরে, মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছেন, মানুষ আমাকে পাঠিয়েছেন। তো মন্ত্রী বলে আমি সব জায়গায় মুখ বুজে থাকবো এমন তো নয়। মানুষের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাকে মনে হয় তাদের মেয়ের মতো পাশে থাকতে হবে। অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করছি, জানার চেষ্টা করব, এবং দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় কার্যত খবরের ভাষায় হেডলাইন তিনি আমাদেরকে দিয়েছেন। এক, তিনি মন্ত্রী নন, তিনি কর্মচারী। দ্বিতীয়, তিনি মন্ত্রী নন, তিনি মানুষের পাশে থাকবেন, তিনি তাদের মেয়ে। আরও অনেক কিছু আমরা জানার চেষ্টা করব। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বনমন্ত্রী বীর বাহা হাঁসদা। আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে একাধিকবার ইনফ্যাক্ট বলেছেন যে আপনি মন্ত্রী নন, আপনি কর্মচারী হিসেবে নিজেকে ভাবতে চান। পরে আপনি ঝাড়গ্রাম হাসপাতালের প্রসঙ্গ আসতে বললেন যে আপনি নিজেকে মেয়ে হিসেবে ভাবতে চান ঝাড়গ্রামের। মানে কেন কর্মচারী? আমরা তো মন্ত্রী হিসেবে ভাববো, এটা তো খুব স্বাভাবিক। মানে আপনি কর্মচারীর জায়গায় কেন নিজেকে নিয়ে যাচ্ছেন? দেখুন, আমার দল আমাকে টিকিট দিয়েছে এবং আমার ঝাড়গ্রাম বিধানসভার মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন। দল তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আমাকে মন্ত্রিত্ব জায়গায় দিয়েছেন, কিন্তু এই যতদিন উনি রেখেছেন আমাকে, যার জন্য আমি একটা কাজের জায়গা পেয়েছি। আর সেখানে আমি কর্মচারী নিজেকে এই জন্য বলি যে আমাকে কাজ দেখভাল করার একটা জায়গা দেওয়া হয়েছে। তো সেখানে আমি যদি মিনিস্টার হয়ে যাই তাহলে আমি কাজটাকে হয়তো ভালোবাসতে পারতাম না। আর কাজটাকে আমি ভালোবাসি তখনই যখন নিজেকে কর্মচারী ভাবি। আর কর্মচারী ভাবি বলেই আমার অফিসার থেকে একদম গ্রাউন্ড লেভেলে যারা, তারা কিন্তু আমার সহকর্মী। তারা আরামসে আমার সাথে কথা বলতে পারে, তারা নিজেদের দুঃখ কষ্টর কথা বলতে পারে এবং কোথাও কি কাজ করলে ভালো হয় সেই সাজেশনও তারা দিতে পারেন। আমি যদি মন্ত্রী হতাম তারা হয়তো সাজেশন আমাকে দিতেন না। আর যেহেতু প্রথমবার আমি মন্ত্রী হয়েছি, আমার অনেক কিছু শেখার আছে। আর মানুষকে ভালো পরিষেবা দিতে গেলে কর্মচারী হতে হয়। যতক্ষণ না কর্মচারী হব ততক্ষণ ভালো পরিষেবা দিতে পারবো না। ঝাড়গ্রামের মেয়ে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, ঝাড়গ্রামে ছোটোবেলা থেকে বড় হয়েছি, সবার সাথে সবাই আমাকে এক ডাকে চেনে। বীরভা নয়, আমি সবার কাছে ঝাড়গ্রামে মানা বলে পরিচিত, সবাই মানা বলে আমাকে ভালোবাসে। তো সেইখানে এই যে আশীর্বাদ, আজকে ধরুন আমি চেয়ারে যদি বসেছি, আমি এমএলএ হয়েছি, আমি মিনিস্টার হয়েছি, সেটা কিন্তু মানুষের দানে। তারা যদি আশীর্বাদ না দিতেন, তারা যদি তাদের ভোট নামক আশীর্বাদ আমাকে না দিতেন, আমি চেয়ারটা পেতাম না। তো তাই আমি মেয়ে হিসেবেই থাকতে চাই। মেয়ে হিসেবে যতদিন থাকতে পারবো আমার মনে হয় তারা আমাকে ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন এবং তাদের জন্য যতটা পারা যায় কাজ করতে পারবো। আমার শুরুর প্রশ্ন ছিল বনমন্ত্রী হিসেবে কাজটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং, বা আপনি কোন কোন ক্ষেত্রে উন্নতির চেষ্টা করলেন। আপনি আলোচনার প্রসঙ্গে ইতিমধ্যে ছুঁয়ে গেছেন, আমি আর একটু বিস্তারিতভাবে জানতে চাইব। হাতির হানায় মৃত্যু, এই ঘটনা বারবার এ রাজ্যে ঘটে চলেছে। রেল লাইনের ওপরে হাতি বসে পড়েছে। এই বিষয়টা আটকানোর জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছেন? আটকানো যাচ্ছে নাই বা কেন? দেখুন, অনেকগুলো এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে, প্রথমে বলি যে মানুষকে সচেতন হতে হবে, যেটা আমরা মানে আমি লক্ষ্য করেছি। এবং জঙ্গলের আশেপাশে যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ভিজিট করেছি, তাতে আমার একটা জিনিস মনে হয়েছে যে মানুষ সব এই যে জঙ্গলে যাওয়ার প্রবণতা, একটা সময় আপনি দেখবেন সবাই আমার কাছে ফোন করে যে একটু জঙ্গলে যাব, একটু পারমিশন করিয়ে দিন, কিংবা পিকনিক করতে যাওয়া, জঙ্গলের আশেপাশে গিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে খুব জোরে সাউন্ড চালানো, এই যে ব্যাপারগুলো হচ্ছে। এবং হাতির সংখ্যা যেমন বাড়ছে, মানুষের সংখ্যাও বাড়ছে, দুটো সংখ্যাই তো বেড়ে যাচ্ছে। তো আমরা হাতিকে বাধ্য করছি জঙ্গল থেকে বাইরে বের করতে। এবং যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখবেন আমরা প্রচার করি যে হাতি যে জিনিসগুলোতে আকৃষ্ট হয় সেই জিনিসগুলো যাতে না করা হয়, কিংবা হাতির যে করিডোর আছে সেই করিডোরের আশেপাশে যাতে না থাকা হয়। এবং সন্ধে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত জঙ্গলের ভেতরে যেন না ঢোকা হয়। এই যে জিনিসগুলো আমরা বারবার প্রচার করি,
কিছু অংশে মানুষজন সেটা শুনছে না, এবং সেটা না শুনে সেই জঙ্গলের ভেতরে ঢুকে যাওয়া। অ্যাক্সিডেন্টগুলো ম্যাক্সিমাম দেখবেন আপনি হয় সেলফি তুলতে গিয়ে হয়েছে। তো হাতির এত কাছে গিয়ে সেলফি তোলার তো কোনো কারণ হয় না। আমরা মানুষকে যদি ধরুন আপনাকে আমি যদি বিরক্ত করি, আপনি তো পাল্টা একটা রিয়াকশন দেবেন। তো হাতির ক্ষেত্রেও সেটাই হচ্ছে, আমরা হাতিকে অতিষ্ঠ করে তুলছি এবং হাতিকে তার জায়গায় থাকতে দিতে চাইছি না। জঙ্গল থেকে মানুষজন যবে বাইরে বেরিয়ে আসতে পারবে, জঙ্গলমুখী না হবে, হাতি তার জায়গাটাকে সেফলি পাবে এবং হাতি ভালো থাকবে। আর আমরা দপ্তরের তরফ থেকে অনেক রকম পরিকল্পনা করছি যাতে হাতির করিডোরগুলো ঠিকঠাক সাজানো যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি উত্তরবঙ্গের ক্ষেত্রে যে হাতির করিডোরের ওপর বাড়ি হয়ে যাওয়া, মানুষজন না মেনে করিডোরের মধ্যে বাড়ি করে নেওয়া, সেই দায়িত্ব তো স্থানীয় প্রশাসনের এবং আপনার। হ্যাঁ, অবশ্যই। আমি ওই জন্য বলি যে একা ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু করতে পারবে না, সমস্ত মানুষকে সেখানে এগিয়ে আসতে হবে। আমরা যেমন যাই, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যাই, অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হই, মানুষই হয়তো সেখানে বাধার সম্মুখীন করছেন। তো সেই জায়গা থেকে সবাইকে বলবো একটু এগিয়ে আসতে। বারবার এই কথাটা এই জন্য বলি, জনপ্রতিনিধিদের বলেছি, আমি বিধানসভায় দাঁড়িয়ে বলেছি যে সকলকে এগিয়ে আসতে হবে। কারণ পশু পাখিকে ভালো না রাখলে যেমন আমাদের পৃথিবীটা ভালো থাকতে পারে না, আমরাও ভালো থাকতে পারি না। তো বন দপ্তরের তরফ থেকে চেষ্টা করছি আমরা, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হয়তো পারমিশন নিতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটু বাধাপ্রাপ্ত হয়। তো সেই জায়গাগুলো যদি আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি, আমার মনে হয় পরবর্তীকালে ঠিক জায়গায় থাকতে পারবো। রিসেন্টলি মার্চ মাসে আপনি ট্রেকিং করতে গিয়েছিলেন, সিঙ্গালীলা ট্রেকিং করতে গেছিলেন, কেন? আপনার সহকর্মীদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন কেন, বিশেষ কোনো কারণ? হ্যাঁ, কারণটা একটাই, মানে দেখুন আমি যতবার যেখানে যেখানে গেছি ভিজিট করতে, হ্যাঁ অত ওপরে গেছি, গাড়িতে যখন নামার সময় ভয় হয়েছে, যাওয়ার সময়ও ভয় পেয়েছি, কিন্তু আমার যারা সহকর্মী খুব অল্প বেতনে, তাদেরকে ঠিকমতো কোয়ার্টারও দিতে পারি না, অনেকের কোয়ার্টারে জলও পড়ছে, এরকম অবস্থা আছে। তো আমি নিজে তাদেরকে দেখতে যাই, তাদের সাথে কথা বলতে চাই, তাদের যদি কোনো ডিমান্ড থাকে সেই ডিমান্ডগুলো কতটা পূরণ করতে পারবো, এই সবের জন্যই আমার যাওয়া। কারণ আমার মনে হয়েছে যে আমার অফিসে বসে জঙ্গলটাকে বাঁচাতে পারবো না, জঙ্গলটাকে বাঁচাতে গেলে ফিল্ডে যেতে হবে, এবং ফিল্ডে যারা আমার সহকর্মীরা আছে তাদেরকে ভালো রাখতে হবে, আর তাদেরকে ভালো রাখতে গেলে তাদের মতো করে যেতে হবে। তো সেই উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু অভিজ্ঞতা বলবো যে প্রচণ্ড ভয়ানক একটা অভিজ্ঞতা। ওই রাস্তার মধ্যে, মানে ওই রকম সিচুয়েশনে তারা যে কাজ করেন, আমার ভালো লাগে যে আমি তাদের সহকর্মী। বনমন্ত্রী মানে তার কাছে একটা প্রত্যাশা থাকে, আপনি কর্মচারীদের কথা বা সহকর্মীদের কথা, যে শব্দটা আপনি ঠিক বলে মনে করবেন, কষ্টের কথা বলছেন, বনমন্ত্রী হিসেবে তারা যখন কষ্টের কথা বললো, আপনি যখন দেখলেন, কি মনে হয় সেই জায়গায় কিছু কি পূরণ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই কিছু ক্ষেত্রে আমরা পূরণ করতে পেরেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই পরবর্তীকালে পূরণ করার চেষ্টা করব। একসাথে তো সব হয় না, ধীরে ধীরে সব হবে। কিন্তু এটা ভালো লাগে যে জঙ্গলে গিয়ে তাদের সাথে, দেখুন ফরেস্ট ডিপার্টমেন্টটাকে একটা এতটা গুরুত্ব দিয়ে হয়তো আগে কেউ দেখেনি আমার মনে হয়েছে। কারণ ফরেস্ট ডিপার্টমেন্টটাকে যদি গুরুত্ব দিয়ে দেখা হতো তাহলে অনেক কিছু আগেই হতে পারত। কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট, দেখুন আগেই বললাম যে পশু পাখিকে ভালো রাখার জন্য কাজ করে, তেমন মানুষকে ভালো রাখার জন্য কাজ করে। এবং রাত্রে যারা আমার ডিউটি করতে যায় তারা যেমন জংলি পশুদের হাতে পড়ে, তেমন তো যারা চোরা শিকারী তাদের সামনেও পড়তে হয়। তো মানুষ আর জন্তু জানোয়ার সবের সাথে লড়াই করার একটা জঙ্গলের আমার সহকর্মীদের কাজ তো অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি। এবং আমি উত্তরবঙ্গে গেছি বর্ষাকালে, আমি বক্সা ফোর্টে উঠেছি নিজে, এবং রাত্রে জঙ্গলে আমি তাদের সাথে ডিউটি করব বলে নিজেও গেছি। অসম্ভব রকমের জোকের কামড় খেয়ে তারা যেভাবে ডিউটি করে, তারা কিন্তু জঙ্গলটাকে ফেলে আসেনি, এটা কিন্তু আমাদের কাছে বড় পাওনা। এবং আমিও নিজে যখন দেখলাম যে এত জোক, মানে প্রথমে বুঝতে পারিনি, হাঁটতে হাঁটতে দেখলাম 10-12টা জোক পায়ে লেগেছে। তো তারা যে সিচুয়েশনে কাজ করে তাদের জন্য ভাবা উচিত আমার মনে হয়। এবং তাদের কথা ভেবেই আমি আশেপাশে যারা জঙ্গলে থাকা মানুষজন তাদেরকেও বারবার অনুরোধ করি যে আসুন না সবাই মিলে একটু জঙ্গলটাকে বাঁচাই। শুধু ফটো তোলার জন্য গাছ লাগানো নয়, নিজেদের বাঁচার জন্য, ভবিষ্যতের বাচ্চাদের বাঁচানোর জন্য গাছ লাগাতে হবে এবং গাছটাকে বাঁচাতে হবে।
এটা আমি বারবার বলে এসেছি, এবার মানুষ সচেতন হবে, আমার কাজ আমি করছি, বাকিরা তাদের কাজ করবেন। খুব গুরুত্বপূর্ণ বার্তা ইতিমধ্যেই দিয়েছেন, তবে হ্যাঁ, সেই বার্তা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য সচেতন হওয়ার জন্য তাই নয়, তারই সঙ্গে কিন্তু তার যারা সহকর্মী রয়েছেন, যাদের কথা বারবার করে বলছেন যে তাদের পাশেও যাতে সবাই একটু থাকার চেষ্টা করে, সবাই মিলে যাতে কাজটা করে, শুধুমাত্র সেলফি বা ছবি তোলার জন্য গাছ নয়, গাছকে বাঁচানোর জন্য, প্রাণ দেবার জন্য এই আবেদনও বারবার করে করছেন। আমাদের আলোচনা আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অনেকগুলো বিষয় জানলাম, অনেক কিছু বাকি থেকে গেল। ভালো থাকবেন, আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।